Welcome students to the chapter Atomic Structure. In the last video we have discussed about Rutherford's atomic model. এই ভিডিওতে আমরা ডিসকাস করব about the drawbacks of Rutherford's atomic model. আচ্ছা, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা আলটিমেটলি গ্র্যান্ট কেন করা হলো না? একদিন একটা পেপারে এক ভদ্রলোকের একটা আর্টিকেল বেরিয়েছিল। ভদ্রলোকের নাম ছিল জেমস ম্যাক্সওয়েল। দেখো, আরেকজন সায়েন্টিস্টের সঙ্গে তোমাদের বন্ধুত্ব করাচ্ছি। জেমস ম্যাক্সওয়েল সাহেব সেই আর্টিকেলটার মধ্যে কি লিখলো? তিনি লিখলেন, যদি কোনো একটা পজিটিভ চার্জ কোনো জায়গায় থাকে আর তার দূরে একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে সেই নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের মানে দুটোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স ডেভেলপ হয়। নাও ইফ দ্য পজিটিভ চার্জ ইজ অফ গ্রেটার মাস, ওটা কিন্তু নেগেটিভ চার্জ পার্টিকেলটাকে ধীরে ধীরে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। এই কথাটা আমাদের জেমস ম্যাক্সওয়েল বলেছিল তার ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে। তার মানে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যদি আমরা রাদারফোর্ড মডেলটাকে স্টাডি করি, আমরা দেখতে পাবো রাদারফোর্ড মডেলে একদম মাঝখানে ছিল পজিটিভ চার্জ, সেটা দূরে ছিল একটা নেগেটিভ চার্জ। যে নেগেটিভ চার্জটা ঠিক যেভাবে আমরা দেখলাম একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ, সেটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পজিটিভ চার্জের উপর এসে ধাক্কা খেলো। তার মানে কি বুঝলাম? যে আমার ইলেকট্রন যদি লোয়ার মাসের হয়, সেটা পজিটিভ চার্জের উপর এসে ধাক্কা খাচ্ছে। তার মানে কি পজিটিভ আর নেগেটিভ এক জায়গায় চলে আসছে, মানে অ্যাটমটা ব্রেক করে যাচ্ছে, অ্যাটমটা থাকছে না। অ্যাটম যদি না থাকে ভাই, তাহলে আর অ্যাটমিক স্ট্রাকচার কি বানালে তুমি? এই কোয়েশ্চেনটাই করা হলো রাদারফোর্ডকে। তো রাদারফোর্ডের এটা ছিল একটা ওয়ান অফ দ্য ড্রব্যাক। আরো কিছু ড্রব্যাক ছিল। প্রথম কথা, যে অরবিট গুলো উনি ড্র করেছিলেন, মানে একটা ইলেকট্রন যে অরবিটে ঘুরে ঘুরে বেড়াবে, সেটা কন্টিনিউয়াস শ্রিঙ্ক করতে থাকবে, মানে কাছাকাছি আসতে থাকবে, বিকজ জেমস ম্যাক্সওয়েলের থিওরি এরকম দিচ্ছে। ঠিক আরেকটা ভাবে উনি বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশনস বলে দিচ্ছে, এই যে ওটা ধাক্কা খাবে, মানে একটা ইলেকট্রন এসে একটা প্রোটনের গায়ে ধাক্কা মারছে, প্রোটন মানে সেই নিউক্লিয়াসটার গায়ে ধাক্কা মারছে, টাইম লাগছে কত? 10⁻⁻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 যেভাবে দেখালাম ঠিক সেভাবে পাক খেতে খেতে গিয়ে ধাক্কা মারে। আরেকটা কথা আমরা বুঝতে পারলাম যে এখান থেকে কোনো স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন পাওয়া গেল না যে একটা অ্যাটম কতটা স্টেবল। তার মানে অ্যাটম ইজ নট স্টেবল, বাট চারিদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস তো স্টেবল। তো অ্যাটমের স্টেবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন রয়েই গেল। এই জন্য আমরা এই ভদ্রলোকের রাদারফোর্ডের মডেলটাকে আর নিতে পারছি না। তো সব থেকে বড় ড্রব্যাক যেটা ছিল, সেটা হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনস গুলো ঠিক কিভাবে অ্যারেঞ্জড আছে সেইটা নিয়ে কিন্তু কোনো কথা বলা নেই। না, উনি বলেছিলেন অরবিটসে অ্যারেঞ্জড আছে। এবার অরবিটের মধ্যে ইলেকট্রন গুলো, যে অরবিটটা তো শ্রিঙ্ক করতে পারে, মানে একটা অরবিটের মধ্যে থাকা ইলেকট্রনটা আস্তে আস্তে প্রোটনের দিকে এগিয়ে আসছে। তার মানে অরবিটের মধ্যে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশনটা, সেইটা নিয়েও কোনো স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেনেশন উনি দিতে পারেননি। And the last point, that is হাইড্রোজেন স্পেকট্রাম। এই হাইড্রোজেন স্পেকট্রাম নিয়েও উনি কোনো কথা বলতে পারেননি। এই হাইড্রোজেন স্পেকট্রাম কি জিনিস আমরা পরের কিছু ভিডিওতে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। এটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা পরে ডিসকাস করব। নাও সেটার জন্য আমাদের যে নতুন মডেলটা দিয়েছিল তার নাম ছিল নিলস বোর। এই নিলস বোর ছিল ওই আমাদের আর্নেস্ট রাদারফোর্ডের একজন অ্যাসিস্ট্যান্ট, মানে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মানে তার স্টুডেন্ট ছিল বলতে পারো। তো আলটিমেটলি এই যে নতুন মডেলটা আসলো বোরস অ্যাটমিক মডেল, সেই মডেলটাকে স্টাডি করার জন্য আমাদের কতগুলো ইনফরমেশন চাই। প্রথম যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে, এখানে যদি আমরা রেডিয়েশনস গুলোকে আস্তে আস্তে কোনো একটা ম্যাটারের উপর স্টাডি করি, তাহলে অনেকগুলো ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো অ্যাবাউট অ্যাটমস অ্যান্ড মলিকুলস। নিলস বোর এই কাজটাই করেছিলেন। তিনি শুধুমাত্র রাদারফোর্ডের যে মডেলটা ছিল সেটাকে জাস্ট একটু ইমপ্রুভ করেছিল, নতুন মডেল দেয়নি। রাদারফোর্ডের মডেলকে ইমপ্রুভ করে একটা মডার্ন অ্যাটমিক মডেল প্রোভাইড করেছিল। নিলস বোরের মডেলের কতগুলো মেইন কি রোল সেগুলো আমরা একটু দেখব। প্রথম কথা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রোভাইডেড বাই জেমস ম্যাক্সওয়েল। এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটার মধ্যে ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস দেখানো যায়। ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স মানে কি? একটা পার্টিকেলের যেমন ওয়েভ নেচার আছে, তেমনই একটা পার্টিকেলের পার্টিকেল নেচারও আছে। ওয়েভ আলাদা জিনিস, পার্টিকেল আলাদা জিনিস, সেই দুটো এক জায়গায় চলে আসছে ইন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি। আরেকটা কথা, এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে জানা যাচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম যে জিনিসটা আছে, সেই জিনিসটা কিন্তু কোয়ান্টাইজড করে ইলেকট্রনিক এনার্জিকে।
এই ইলেকট্রনিক এনার্জির কোয়ান্টাইজেশন, সেটা থেকে অ্যাটমিক স্পেকট্রা কিভাবে ডেভেলপ করা হয় সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে ডিসকাস করব। এইবার এত কঠিন কঠিন জিনিস তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কয়েকটা সোজা জিনিস শেখার চেষ্টা করি। আচ্ছা, তোমরা এই জিনিসটার নাম শুনেছো অ্যাটমিক নাম্বার? হ্যাঁ, এটা তো কমন পড়ছে। অ্যাটমিক নাম্বার বা মাস নাম্বার, লেটস সি অ্যাটমিক নাম্বার নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমের নাম্বার। অ্যাটমের কিসের নাম্বার? অ্যাটমের প্রোটনের নাম্বার। তাহলে কি বুঝলাম? পজিটিভলি চার্জ প্রোটনের যতগুলো নাম্বারস অফ প্রোটনস থাকে সেটাকেই আমরা নাম দিয়েছি অ্যাটমিক নাম্বার। এবার যতগুলো প্রোটন থাকছে ততগুলোই তো ইলেকট্রন থাকবে পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য, কারণ পজিটিভ আর নেগেটিভ কোনো চার্জই তো কোনো অ্যাটমের মাথায় থাকে না, অ্যাটম তো নিউট্রাল। তার মানে বোঝা গেল অ্যাটমকে নিউট্রাল করার জন্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটনস ইন আ সেম অ্যাটম। আরেকটা কথা হচ্ছে এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করব এবার থেকে। তাহলে যেখানে যেখানে জেড পাবো সেটাকে বলবো সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। নাও জেড এর ব্যাপারটা তো বুঝলাম, এবার জানবো হোয়াট ইজ মাস নাম্বার। মাস নাম্বার মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো পার্টিকেলস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকছে? নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটনস এন্ড নিউট্রনস। তাহলে নাম্বার অফ প্রোটন এন্ড নাম্বার অফ নিউট্রনস দুটোকে এক জায়গায় করলে আমরা পাচ্ছি মাস নাম্বার। ঠিক একইভাবে এটাকে ডিনোট করা হচ্ছে এ দিয়ে, ক্যাপিটাল এ দিয়ে। নাও এ দ্যাট উইল বি ইকুয়াল টু Z plus N, where Z is the proton number, N is the neutron number. তাহলে number of neutron will be calculated by A minus Z. খুব সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। N কে বলা হচ্ছে নিউট্রন নাম্বার, আর মাস নাম্বার মানে হচ্ছে হোল নাম্বার, মানে টোটাল নাম্বারটা, দ্যাট ইজ A। তো একটা কাজ করি, অ্যাটমিক মাস যদি আমরা দেখি, অ্যাটমিক মাস ব্যাপারটা কিন্তু ফ্র্যাকশনাল। কি? বিকজ আমাদের প্রত্যেকটা অ্যাটমের আলাদা আলাদা আইসোটোপস আছে। হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ মানে যাদের প্রোটন নাম্বার সেম, মানে পিটা সেম হয়, যেটাকে আমরা এতক্ষণ জেড বলে চিনেছিলাম। তার মানে জেড যদি দুটো অ্যাটমের জন্য ইকুয়াল হয়ে যায় সেটাকে বলা হচ্ছে আইসোটোপস। ঠিক একইভাবে যদি আমি তোমাদের বলি মাস নাম্বার সেম হলে সেই পার্টিকেলস দুটোকে আমি কি বলবো? সেই দুটো অ্যাটমের নাম হয়ে যাবে আইসো। যদি মাস নাম্বার ইকুয়াল হয় আইসো বার, যদি নিউট্রন নাম্বার ইকুয়াল হয় আইসোটোনস। হাউ টু রিমেম্বার? পি ফর প্রোটন, তার মানে অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার সেম। এন ফর নিউট্রন, তার মানে অ্যাটমিক নিউট্রন নাম্বার সেম মানে হচ্ছে সেটা আইসোটোনস। আর মাস নাম্বারের জন্য সেটা হয়ে যায় আইসোবার, সেম মাস নাম্বার আইসোবার। নাও আইসোটোপের মধ্যে নিউট্রনের নাম্বারটা আলাদা হয়, বিকজ আমরা দেখতেই পেলাম যদি আমাদের জেড সেম হতে হয় তাহলে কিন্তু নিউট্রনকে আলাদা হতে হবে ইন আ সেম অ্যাটম। আরেকটা জিনিস হচ্ছে অ্যাটম যে আইসোটোপস গুলো আছে না, এদের মধ্যে ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হতে পারে, সবসময় ডিফারেন্ট যে হবেই এমন কোনো কথা নেই। আচ্ছা, আরেকটা কথা, নর্মাল যে আমরা হাইড্রোজেনকে পাই না, হাইড্রোজেনের মধ্যে যদি আমরা দেখি এর মধ্যে তিনটে টোটাল আইসোটোপস থাকে, যার মধ্যে প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, দ্যাট ইজ 99.985%। তারপরে যেটা থাকে দ্যাট ইজ ডয়টেরিয়াম, দ্যাট ইজ 0.015%, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ ট্রিটিয়াম, যার অ্যামাউন্টটা হচ্ছে সব থেকে কম 7 × 10⁻16%। না, মাথায় রাখবে এই ট্রিটিয়াম এই ব্যাপারটা কিন্তু রেডিও অ্যাক্টিভ কেন বললাম? বিকজ এর একটা হাফ লাইফের ভ্যালু আছে। এই হাফ লাইফ কি জিনিস আর একটু পরে গিয়ে ডিসকাস করব। এবার আমরা দেখব হাইড্রোজেনের জন্য আইসোটোপ। যদি আমরা বলি হাইড্রোজেনের জন্য একদম ডিটেলসে ডিসকাস করছি। হাইড্রোজেনের এটা হচ্ছে তার প্রোটন নাম্বার, দ্যাট ইজ 1, মাস নাম্বার 1, ইলেকট্রন নাম্বার 1, তার মানে নিউট্রন নাম্বার হচ্ছে 0। মানে হাইড্রোজেন এতই গরিব তার কাছে একটা নিউট্রন পর্যন্ত নেই। তাহলে যদি বলি N/P রেশিও মানে নিউট্রন টু প্রোটন রেশিও, দ্যাট উইল বি অলওয়েজ ইকুয়াল টু 0। ডয়টেরিয়ামের জন্য সেই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, আর ট্রিটিয়ামের জন্য ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। তো আমরা যদি বলি হাইয়েস্ট N/P রেশিও কার হবে, তুমি কিন্তু আনসার দেবে সেটা ট্রিটিয়াম, দ্যাট ইজ 2। ঠিক একইভাবে আমরা পড়বো যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য এলিমেন্ট। যদি আমরা কোন একটা এলিমেন্টকে দেখি, এলিমেন্টটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি, কিছু আছে সাবস্ক্রিপ্টে, কিছু আছে সুপারস্ক্রিপ্টে। নাও এক্স যদি আমি বলি, এক্সটা হচ্ছে গিয়ে তাদের এলিমেন্টের নাম, যেমন ধরো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবকিছু। আর এখানে যে তোমার জেডটা আছে, জেডটাকে আমরা একটু আগেই বলেছিলাম কি, দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার, মানে সাবস্ক্রিপ্টে যেটা লেখা হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার। আর সুপারস্ক্রিপ্টে মানে উপরে যেটা লেখা হচ্ছে এ, দ্যাট ইন্ডিকেটস দ্য মাস নাম্বার। ওকে, সো একটা কাজ করি, ক্লোরিনের আইসোটোপ গুলোকে স্টাডি করার চেষ্টা করি। ক্লোরিন দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে ক্লোরিন 35, একটা হচ্ছে ক্লোরিন 37। এই ক্লোরিন 35 যদি আমি বলি, তার জেড মানে অ্যাটমিক নাম্বার দুজনের জন্যই কিন্তু সেম, দ্যাটস ওয়াই দুটোই আমি ক্লোরিন দিয়ে রিপ্রেজেন্ট করেছি।
আর দুজনের জন্য তাদের নিউট্রন নাম্বার যেহেতু আলাদা, তাই তাদের অ্যাটমিক মাস নাম্বারটাও আলাদা হবে। তাহলে মাস নাম্বার 35, মাস নাম্বার 37, জাস্ট মাইনাস করো, তুমি নিউট্রন নাম্বার পেয়ে যাবে। তো ঠিক একইভাবে আমরা আইসোবারকে স্টাডি করব। আমি একটু আগেই বলেছিলাম হোয়াট ইজ আইসোবার। আইসোবার মানে যাদের মাস নাম্বার সেম হয়। মাস নাম্বার সেম মানে তাদের মধ্যে কিন্তু ডিফারেন্ট এলিমেন্টস এর আমরা যদি দেখি স্টাডি করে, যেমন আমি বললাম আর্গন, ক্রিপ্টন এন্ড ক্যালসিয়াম। দেখো তিনজনেরই মাস নাম্বার সেম, কিন্তু তিনটে আলাদা আলাদা এলিমেন্ট। এবার তিনজনের জন্য তাদের জেড গুলোকে স্টাডি করি। দেখো তিনজনের জন্য যদি আমি জেড গুলোকে বলি, মানে তাদের অ্যাটমিক নাম্বার 18, 19, 20। আচ্ছা, তাদের মাস নাম্বার কত? 40, 40, 40। তাহলে নিউট্রন নাম্বার গুলো কত হচ্ছে? 22, 21 and 20। তাহলে এগেইন আমরা কি দেখতে পারলাম, যে তিনজনের জন্যই কিন্তু নিউট্রন নাম্বার আলাদা হয়ে যাচ্ছে, মাস নাম্বার সেম থাকলেও। ওকে, তাহলে মাস নাম্বার আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি একটা কোয়েশ্চেনের থ্রুতে। যদি বলি প্রোটন, নিউট্রন আর তোমার ইলেকট্রন, এই তিনটে নাম্বার আমাদের জানতে চেয়েছে ফর ব্রোমিন 80 এর নিচে 35। তো এদের ভ্যালুটা কত হবে? তিনটে আমি অপশন দিলাম, চারটে অপশন দিলাম। এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অপশন, তোমরা একটু ভিডিওটা পজ করে করার চেষ্টা করো। ওকে, আশা করি সবার হয়ে গেছে। তাহলে দেখি আনসার হয়ে যাচ্ছে, কারেক্ট আনসার দ্যাট ইজ 35, 45 and 35। কি করে হচ্ছে একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, যদি আমরা বলি একদম ওপরে কি লেখা থাকে? মাস নাম্বার, আর নিচে লেখা থাকে অ্যাটমিক নাম্বার। তো Z is equal to 35 and নাম্বার অফ প্রোটন is equal to 35 আমরা এখান থেকে বলতে পারি। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি যে মাস নাম্বার A is equal to 80। তাহলে নিউট্রন নাম্বার কত হবে? 80 minus 35, that is 45। তার মানে এটার আনসার হয়ে যাচ্ছে 35, 45 and 35। ওকে, তাহলে আমরা আমাদের আজকের এই ভিডিওটাতে কি কি ডিসকাস করলাম? প্রথমে ডিসকাস করেছিলাম যে একটু কঠিন জিনিস, যেটা কিনা ড্রব্যাকস অফ রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। আর তারপরে ডিসকাস করলাম একটা খুব সোজা টপিক, মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার। এই মাস নাম্বার, অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে আমরা আইসোটোপ, আইসোটোন আর আইসোবারকে চিনেছি। সো এই ছিল আমাদের টোটাল ভিডিও। নেক্সট ভিডিওতে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ওয়েভ নেচার অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা নিয়ে ডিসকাস করব। আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11, 12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।